নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো। তো প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি কম্পিউটারের ফ্রি ক্লাসে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা কম্পিউটার ইতিহাস সম্পর্কে কয়েকটা ভিডিওতে আলোচনা করছি এবং আগামী কয়েকটা ভিডিওতেও আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ভ্যাকুয়াম টিউব, যেটা প্রযুক্তির প্রথম ধাপ ছিল, সেই সম্পর্কে আলোচনা করব। আমরা অলরেডি দেখে নিয়েছি ভ্যাকুয়াম টিউব কি, সেটা কোথায় ব্যবহার করা হয়েছিল সেগুলি সম্পর্কে। ভ্যাকুয়াম টিউব যেটা ফার্স্ট রেভলিউশন ইন কম্পিউটার ইতিহাস। আজ আমরা জানব ভ্যাকুয়াম টিউব কীভাবে আধুনিক ইলেকট্রনিক্স ও কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল। এটি কেবল একটি প্রযুক্তিই ছিল না, বরং এটি এক বিপ্লবের সূচনা করেছিল। তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি এক ঐতিহাসিক যাত্রায়। আমরা দেখে নিয়েছি এই ধরনের ভ্যাকুয়াম টিউবের ছবি, যেটা ব্যবহার করা হয়, এরকম কম্পিউটারে ব্যবহার করা হতো। এখন যেটা জানবো সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব এর কি, ভ্যাকুয়াম টিউব কি না। ভ্যাকুয়াম টিউব হচ্ছে এমন একটি ডিভাইস যেটা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি ইলেকট্রনকে নির্দিষ্ট পথে চালিত করে, বিভিন্ন কাজ করতে কিন্তু সাহায্য করে। ভ্যাকুয়াম টিউব হলো একটি কাচের নলের ভিতরে তৈরি ইলেকট্রনিক ডিভাইস, যার ভেতরে ভ্যাকুয়াম থাকে এবং ইলেকট্রনের প্রবাহ সেটাকে নিয়ন্ত্রণ করে। এর মূল উপাদান হলো ক্যাথোড, অ্যানোড ও গ্রিড। ব্যবহার কি না, অডিও অ্যাম্প্লিফায়ার, রেডিও, সুইচিং সার্কিট, টিভি ইত্যাদি ইত্যাদি। তো বোঝা গেল মোটামুটি ভ্যাকুয়াম টিউব কি, আশা করি বুঝে গেছি। একটু ক্লিয়ার করে নিই আরও। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, সেখানে এটা হচ্ছে পুরোটা ভ্যাকুয়াম টিউবের একটা ডায়াগ্রাম বলা যেতে পারে। এর মধ্যে যে ব্লু রঙের উপরের দাগটা রয়েছে সেটাকে গ্লাস এনভলভ, গ্লাস কাচের খাম এখানে বলছে। তো এখানে আমরা কাচ দিয়ে পুরোটা ঢাকা থাকে, যেমন আমরা বাল্ব দেখেছি 100 ওয়াটের কাচের, এই ধরনেরই এরকম এরকম ধরনেরই একটা যন্ত্র বলে বাল্ব। তার নিচে একটা প্লেট রয়েছে অ্যানোডের, এরপর তার নিচে গ্রিড রয়েছে এবং সবার নিচে ফিলামেন্ট রয়েছে, যেটা 100 ওয়াট বাল্বে আমরা দেখতে পাই ফিলামেন্ট যেটা জ্বলে, সেটাকে বলা হচ্ছে ক্যাথোড। এদিকে দেখো গ্লাস টাব, অ্যানোড এবং হিটেড, এই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে, তার মানে এটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। ক্যাথোডটা হিটার, একটা হিটার রয়েছে যেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট, এটা গরম হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি অ্যানোড ক্যাথোড। এটা একটু ডায়াগ্রামটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে একটু। এর ইতিহাসের শুরু এখানে বলছে 1880 দশকে টমাস এডিসন প্রথম তিনি লক্ষ্য করেন এডিসন এফেক্ট। ইলেকট্রনের প্রবাহ গরম ক্যাথোড থেকে প্লেটে যায়, তিনি সেটা প্রথম লক্ষ্য করেন। কে? টমাস এডিসন। 1904 সালে জন এম্বার্স ফ্লেমিং এই ধারণার ভিত্তিতে ফ্লেমিং ভালভ তৈরি করেন, যা একটি ডায়োড হিসেবে কাজ করত। 1906 সালে লিডি ফরেস্ট গ্রিডকে সংযুক্ত করে তৈরি করেন ট্রায়োড, যা সংকেত বাড়াতে সক্ষম ছিল। ট্রায়োডের আবিষ্কারেই ইলেকট্রনিক অ্যাম্প্লিফিকেশনের সূচনা কিন্তু করে। ছবি দেখি তাহলে বোঝা যাবে। এটা দেখো এডিশনের এফেক্ট, এটাকে বলা হয় দ্য এডিশন এফেক্ট, যার উপর দিকে প্লেট রয়েছে, হট ফিলামেন্ট, কার্বন ফিলামেন্ট ল্যাম্প ইত্যাদি ইত্যাদি রয়েছে। ঠিক আছে, এদিকে দেখো তাহলে বুঝতে পারবে, এটাই হচ্ছে এডিশন এফেক্ট। ইনি হচ্ছেন লিডি ফরেস্ট আর ইনি হচ্ছেন জন ব্রস ফ্লেমিং। তাহলে যে ভ্যাকুয়াম টিউব ছিল এর ব্যবহারের বিস্তার সম্পর্কে জানব। 1910 থেকে 1940, মানে 10 থেকে 40-30 এর মধ্যে টেলিফোন ও রেডিওতে
ভ্যাকুয়াম টিউব কিন্তু অপরিহার্য হয়ে ওঠে। সেই সময় ভ্যাকুয়াম টিউব থাকতো। বিশ্বযুদ্ধের সময় সামরিক যোগাযোগ ও রাডার সিস্টেমে ব্যাপকভাবে কিন্তু ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো। পরবর্তীতে টেলিভিশন সম্প্রচার, অডিও সিস্টেম এবং গবেষণা ল্যাবরেটরিতেও ব্যবহৃত হতে থাকে। প্রভাব কি না, দূর দূরান্তে যোগাযোগ কিন্তু সহজ করে তোলে এই ভ্যাকুয়াম টিউবের ফলে। তথ্য প্রযুক্তির বুনিয়াদ কিন্তু তৈরি করে। তার মানে ভ্যাকুয়াম টিউব বিশাল একটা কাজ করতো সেই সময়ে। এখন আমরা দেখতে পাবো ভ্যাকুয়াম টিউবটা নিজের হাতে যদি দেখতে চাই, তাহলে যদি আমরা টেলিভিশনকে খুলি তার ক্যাবিনেটটা, তাহলে আমরা এই জায়গাটায় একটা ভ্যাকুয়াম টিউব দেখতে পারবো। ঠিক, কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব মানে কম্পিউটারে, অতদিন তো রেডিও বা এখানে ওখানে ব্যবহার হয়েছে না। এই যে ইএনআইএসি মানে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, যেটা ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার, 1946 সালে আবিষ্কার করা হয়েছিল। এতেই ব্যবহৃত হয়েছিল 17,468টি ভ্যাকুয়াম টিউব। ভাবা যায়, 17,000 মানে 18,000টি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। একটি টিউব নষ্ট হলে পুরো সিস্টেম কিন্তু থেমে যেত। একটা নষ্ট হলেই পুরো বন্ধ। আর প্রতিদিন প্রায় 20 থেকে 50টা টিউব কিন্তু চেঞ্জ করতে হতো, কারণ প্রচুর পরিমাণে গরম হতো, ফলে নষ্ট হয়ে যেত। চ্যালেঞ্জ কি না, প্রতি ঘন্টায় কয়েক কিলোওয়াট বিদ্যুৎ খরচ করতো এটাতে, যেহেতু এটা ফিলামেন্ট থাকতো সেই জন্য। এর সীমাবদ্ধতাকেই না খুব বেশি তাপ উৎপন্ন করতো। আমি আগেই বলেছি যে এই ভ্যাকুয়াম টিউবে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতো, ফলে অতিরিক্ত কুলিং সিস্টেম লাগতো, মানে পুরো এসির মতো ব্যবস্থা থাকতে হতো। এটা ভঙ্গুর এবং দীর্ঘস্থায়ী নয়, কেননা তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায়। এর অপারেশন খরচ ছিল অনেক বেশি, প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হতো। এর গতিও ছিল তুলনামূলকভাবে অনেক ধীর, স্থির এবং নির্ভরযোগ্যতা ছিল একটু কম। দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে তোমাদের সেই ভ্যাকুয়াম টিউব, যেটা তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যেত, মানে প্রচুর হিট হতো, গরম হতো এটা। তবুও কাজ কিন্তু ভালো করতো, সেই সময়ের জন্য বিশাল ব্যাপার ছিল। ঠিক আছে, ভ্যাকুয়াম টিউব আর ট্রানজিস্টারের মধ্যে পার্থক্য কী না, ভ্যাকুয়াম টিউব দেখতে অনেক বড়, সেখানে ট্রানজিস্টার অনেক ছোট। ভ্যাকুয়াম টিউব অনেক গরম হতো, ট্রানজিস্টার গরম হতো না, অনেক টাইম ধরে চলতো। ভ্যাকুয়াম টিউব অনেক স্লো ছিল, কিন্তু ট্রানজিস্টার অনেক স্পিড কাজ করতো। ভ্যাকুয়াম টিউব তাড়াতাড়ির মধ্যে ব্রেকডাউন হয়ে যেত, সেখানে ট্রানজিস্টার অনেক লং লাস্টিং কাজ করতো। ঠিক আছে, ট্রানজিস্টারের আগমন কিভাবে হলো তাহলে না, 1947 সালে বেল ল্যাবস এর জন বার্ডিন, উইলিয়াম শকলি ও ওয়াল্টার ব্রেটেন ট্রানজিস্টার আবিষ্কার করেন, তারা তিনজন মিলে। এটি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, ছোট্ট আকৃতির হলেও অনেক বেশি কার্যক্রম, দীর্ঘস্থায়ী এবং শক্তি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। মানে একে কেউ যে কোনো জায়গাতে আমরা বিশ্বাস করতে পারি, নির্ভর করতে পারি, এর শক্তি ভালো, অনেকক্ষণ চলতো। এই আবিষ্কার কম্পিউটার প্রযুক্তিকে কিন্তু বহু গুণ উন্নত করে দেয়। যখন থেকে ট্রানজিস্টার আবিষ্কার হয়, তখন থেকে কম্পিউটারের ইতিহাস পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, একটা বিশাল বড় জোয়ার আসে, রাইট। ফলাফল কি না, সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সূচনা হয়। এবং ফার্স্ট জেনারেশনের যদি বলি আমরা ভ্যাকুয়াম টিউব, তাহলে সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রানজিস্টার। ইলেকট্রনিক যন্ত্রপাতির মিনি মডেল তৈরি সম্ভব হয়, মানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো ছিল, মানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ছিল যেগুলো আলাদা আলাদা কাজের জন্য, সেগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকে। কেন না, ভ্যাকুয়াম টিউব ব্যবহার যেহেতু করতে হয় না, সেই জন্য জায়গা বেশি দরকার নেই, একটা ছোট্ট জায়গাতেই এটা হয়ে যেত ফিট। তার ফলে কাজটা অনেক ইজি হয়ে যেত, আর যেহেতু গরমও হতো না, তার জন্য হিট সিঙ্গারও কোনো দরকার পড়তো না, ওকে, কুলিংয়ের জন্য দরকার পড়তো না। এরপর আমরা আলাদা করে জানবো অন্য ভিডিওতে ট্রানজিস্টারের ব্যাপারে। আজকে আমরা এখানে জাস্ট একটুখানি ট্রানজিস্টারকে নিলাম এই কারণেই যে তার ভ্যাকুয়াম টিউব এবং ট্রানজিস্টারের মধ্যে ডিফারেন্সটা কী ছিল সেটা একটুখানি বোঝানোর জন্য, ওকে। সো আমরা শেষ স্লাইডে চলে এসেছি, যেটা ভ্যাকুয়াম টিউব ছাড়া আধুনিক ইলেকট্রনিক যে কম্পিউটার বা ইলেকট্রনিক্সের যে জামানা, সেটাকে কিন্তু কল্পনা করে যেত না। আমি এটা আগেই বলেছি যে ভ্যাকুয়াম টিউব যদি না থাকতো, তাহলে আজকের দিনে যে কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হতো না। এটি আমাদের প্রযুক্তির যাত্রা শুরুতে একটি মাইল ফলক আমরা বলতে পারি।
আজকের যে সুপারফাস্ট মাইক্রো প্রসেসর ওই স্মার্টফোনের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি, এর অবদান কিন্তু অমূল্য এই যন্ত্রটির জন্য। বোঝা যাচ্ছে? সো সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর পরবর্তী পর্বে থাকছে ট্রানজিস্টরের ইতিহাস সম্পর্কে ভিডিও। সো সেটা অবশ্যই দেখবে তোমরা, আশা করি ভালো লাগবে। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তোমরা নোটিফিকেশান ইজিলি পেয়ে যাবে। ওকে, সো ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড এবং রিলেটিভের মধ্যে। তো আজকে এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। বাই বাই।